ফার্স্ট লেখো কারেন্ট। কারেন্ট এর ডেফিনেশন হচ্ছে তোদের রেট অফ ফ্লো। रेट ऑफ फ्लो किसका फ्लो? ऑफ इलेक्ट्रिकल चार्ज। रेट ऑफ फ्लो ऑफ इलेक्ट्रिकल चार्ज is said to be electric current, is said to be electric current. Simple definition. Rate of flow of electrical charge. Electrical charge मतलब इलेक्ट्रॉन्स, फ्री इलेक्ट्रॉन्स। तो एर मैथमेटिकल फॉर्म सब समय दिबी ताहले कारेंट इक्वल टू कि लिखबी? लिखबी चार्ज बाई टाइम। टाइम होच्छे टी और चार्ज के द्वारा लिखबी क्यू। তাহলে আই এর এক্সপ্রেশন হয়ে গেল আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। যখনই তোমাদের কোনো ডেফিনেশন দেবে, ডেফিনেশনের পরে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মাস্ট দিতেই হবে। এবারে এর এসআই ইউনিট, এসআই ইউনিট অফ কারেন্ট কি বলবি? চার্জ, চার্জের ইউনিট কুলম পার সেকেন্ড। দিস ইজ নোন অ্যাজ অ্যাম্পিয়ার রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল এ, অ্যাম্পিয়ার। ঠিক আছে? এছাড়াও কিছু স্পেশাল ইউনিটস আছে। তুই বলি স্পেশাল ইউনিটস কি কি? যেমন 1 माइक्रो एम्पियर, এটাকে বলে মাইক্রো। इसका क्या नाम है? এটাকে বলবি মাইক্রো। যেখানেই থাকবে তোরা লিখে দিবি 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। 1 ন্যানো অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার -9 অ্যাম্পিয়ার। আর কোনো জায়গায় যদি এরকমও থাকে 1 মিলি অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ইউনিট সিস্টেম। The rate of flow of electrical charge যার নাম হচ্ছে কি? ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট, হিট কারেন্ট হলে রেট অফ ফ্লো অফ কি হবে? हीट क्या बे? बहुत सारा का, हाँ टेम्परेचर कहाँ से, हीट कहाँ से कहाँ फ्लो होता है? हीट फ्लोज फ्रॉम हायर टेम्परेचर टू लोअर टेम्परेचर। কারেন্ট এর সময় চার্জ कहाँ से कहाँ तक फ्लो होगा? এরকম টাইপের সব জায়গায় একই কনসেপ্ট। ঠিক আছে? এছাড়া এরপরে তুই জানবি কারেন্ট কি কোয়ান্টিটি। দেখ 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, এখানে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস সিম্পল অ্যালজেব্রিক অ্যাডিশন এখানে হচ্ছে, নট ভেক্টর অ্যাডিশন। এটা কি অ্যাডিশন? অ্যালজেব্রিক অ্যাডিশন। তাহলে তুমি বলতে পারো তাহলে কারেন্ট ইজ স্কেলার কোয়ান্টিটি, एकदम स्केलर क्वांटिटी। কারেন্টের ম্যাগনিটিউড আছে, यस। करंट का डायरेक्शन है, हाँ जी करंटेर डायरेक्शन আছে। करंट का ভেক্টর এডিশন नहीं है। কারেন্টে কি এডিশন আছে? স্কেলার এডিশন। তার জন্য কারেন্ট কি কোয়ান্টিটি হবে? কারেন্টকে বলবি স্কেলার কোয়ান্টিটি। এরপরে অ্যাকর্ডিং টু quantization of charge, according to quantization of electric charge। এই ব্যাপারটা কি? দেখ ধরো এই একটা সাবস্টেন্স আছে আর এই সাবস্টেন্সে অনেক চার্জ পার্টিকলস আছে, बहुत सारा चार्ज पार्टिकल्स है।
बोथ आर आइडेंटिकल चार्ज पार्टिकल, सब क्यू है, सब क्यू, सब क्यू। তাহলে এক চার্জ পার্টিকেল হতো, একটা চার্জ পার্টিকেল যদি থাকে তাহলে কি লিখবি? কিউ। দুটো থাকলে কি লিখবি? 3 रहे तो ऐसे ऐसे n नंबर ऑफ चार्जेस रहे तो n क्यू। तो টোটাল চার্জকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি n इंटू क्यू। दिस इज नोन एज क्वांटाइजेशन ऑफ चार्ज। ये यहाँ पे n क्या है? তুমি বলবি এখানে n হচ্ছে বিলংস টু ইন্টিজার। ইন্টিজার পজিটিভও হতে পারে, ইন্টিজার নেগেটিভও হতে পারে। তাহলে এই যে কারেন্টের ডেফিনিশন তোরা লিখেছিলিস I ইকুয়াল টু কিউ বাই টি, এটাকে এন কিউ বাই টিও লিখতে পারিস। আর কিউ যদি তোর ইলেকট্রন হয় তখন তুই ই লিখে দিবি। ই এর ম্যাগনিটিউড কত? তুই বলবি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই জায়গায় লিখে দিবি, ঠিক আছে? ক্যাপিটাল এ হচ্ছে অ্যাম্পিয়ার, তাই না? ক্লাস 9-এ তোরা পড়েছিস অ্যাম্পিয়ার की यूनिट? बेस यूनिट बोले। हम लोग के पास 7 बेस यूनिट्स है, उसमें इलेक्ट्रिक करंट भी है। यूनिट ऑफ मास की जने चलिस केजी, यूनिट ऑफ लेंथ मीटर, यूनिट ऑफ टाइम, यूनिट ऑफ इलेक्ट्रिक करंट ওই যে সেই ছিল অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ার। এটা একটা বেস ইউনিট বলবে। হ্যাঁ, এসআই ইউনিট যেটা আমরা পড়েছিলাম সেইটা হচ্ছে এটা। এই হলো ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের উপরে আমি একটু পরে প্রবলেমস দিচ্ছি। চলো লিখেছ? पोटेंशियल डिफरेंस, पोटेंशियल डिफरेंस। फिजिक्स में आपका पोटेंशियल बोल के कोई टर्म नहीं है, যা আছে পোটেনশিয়াল ডিফারেন্স। মনে রাখবে এই কথাটা। তো এইখানে এটা করতে গেলে একটা ছোট্ট নোট তোদেরকে আমি বলছি, যার নাম হচ্ছে, ফার্স্ট আমরা আসবো টেস্ট চার্জ। টেস্ট চার্জ, টেস্ট চার্জ কি? দেখ, ধর তোকে আমি একটা চার্জ পার্টিকেল রাখলাম এখানে। একটা চার্জ পার্টিকেলস থাকলে এই চার্জ পার্টিকেলের একটা ইনফ্লুয়েন্স থাকবে, প্রভাব रहेगा, সারাউন্ডিং রিজিয়ন থাকবে। যেমন এটা যদি এ হয় তোর কাউন্সিলর হয়, ছোট রিজিয়ন। এমএলএ হলে একটু বাড়বে, চিফ মিনিস্টার হলে আরেকটু বাড়বে, প্রাইম মিনিস্টার হলে অনেকটাই বাড়বে। তো এবার বল এটা পজিটিভ না নেগেটিভ? এই চার্জ পার্টিকেল পজিটিভ না নেগেটিভ? তুই বলবি ডিফিকাল্ট আছে বলার। আমরা কি করে জানবো? তাহলে বাইরে থেকে তোরা কি করবি, একটা স্মল ম্যাগনিটিউড একটা পজিটিভ একটা স্মল ম্যাগনিটিউড চার্জ নিয়ে এলি। বল এ যদি এদিকে সরে যায়, তুই দেখছিস যে এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে কি হবে? এদিকে চলে যাচ্ছে। তার মানে এটা কি চার্জ? ইয়েস, এটা হয়ে গেল পজিটিভ চার্জ। আচ্ছা, আমি এখন দেব না। আর যদি দেখিস যে এটা এদিকে চলে আসছে, তাহলে এটা নেগেটিভ চার্জ। তাহলে এই চার্জটাকে টেস্ট করলো কে? তুই বলি এই চার্জটা টেস্ট করছে, তখন এই চার্জের নাম হয়ে গেল, এটাকে তোরা বলবি টেস্ট চার্জ। আর এই চার্জের নাম হয়ে গেল তোদের পয়েন্ট চার্জ। কিন্তু মনে রাখবি এখানে ম্যাগনিটিউড অফ টেস্ট চার্জ ভেরি ভেরি স্মল হয়। অ্যাপ্রক্সিমেটলি তুই ধরতে পারিস লেস দেন ইকুয়াল টু 1 কুলম হয়, এত ছোট। 1 বা 1 से भी कम, এটা হচ্ছে টেস্ট চার্জের ম্যাগনিটিউড।
নেচার পজিটিভও হতে পারে আর নেগেটিভ হতে পারে। কিন্তু এর কোনো এই যে রিজিয়নটা যেটা দেখলি, এই যে রিজিয়নটা তোরা দেখতে পাচ্ছিস, এই রিজিয়নটাকে বলা হয়, এইটাকে বলা হয় ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখানে আরেকটা টার্ম তোরা শিখলি ফিল্ড বলে। কি শিখলি? তুই শিখলি ফিল্ড। এইখানে দেখাচ্ছি আমরা ইলেকট্রিক ফিল্ড, এটাকে রিপ্রেজেন্ট করবি ক্যাপিটাল এ দিয়ে। ফিল্ড কি? দেখ, এই দুটো চার্জের মধ্যে আইদার অ্যাট্রাকশন হতে পারে বা রিপালশন হতে পারে। এদের মধ্যে কি হতে পারে? আইদার অ্যাট্রাকশন অর যে কোনো একটা ফোর্স হতে পারে। এই ফোর্সটাকে তোরা যদি টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করিস তাহলে কি পেয়ে যাবি? ইলেকট্রিক ফিল্ড। ফোর্স বাই টেস্ট চার্জ। আচ্ছা, এর ডাইরেকশন কোন দিকে হয় ইলেকট্রিক ফিল্ডের? তুই বলবি এর ডাইরেকশন হয় পজিটিভ টু নেগেটিভ চার্জ পার্টিকেল। পজিটিভ টু নেগেটিভ চার্জ পার্টিকেল। তার মানে স্যার বোঝা গেল না? তোরা যদি একটা পজিটিভ চার্জ রাখিস আর একটা নেগেটিভ চার্জ রাখিস তাহলে ফিল্ড কোন দিক থেকে কোথায় যাবে? তাহলে পজিটিভ থেকে আউট হবে, নেগেটিভে ঢুকবে, পজিটিভ থেকে আউট হবে, নেগেটিভে ঢুকবে, এইরকম মনে থাকবে। ঠিক তুই ভাবছিস যেটা, তোরা হয়তো অনেকে ভাবছিস স্যার मैग्नेटिज्म में एक बार मैग्नेट में नॉर्थ থেকে আউট হয়, সাউথে ঢোকে, আর ইনসাইডে সাউথ থেকে নর্থে ঢোকে। এখানে ইনসাইডার হয় না, তার মানে এক্লোজড নেই হ্যাঁ, শুধু যাবে, ফিরবে না। এখানে একটা কনসেপ্ট তোদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। বেসিক্যালি সেই কনসেপ্টটা তোদের জানতে হবে, তাহলে তোদের সুবিধা হবে। কনসেপ্টটা কি না, তুমি যদি বাবু একটা এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, মনে করলি এদিকে ইলেকট্রিক ফিল্ড, এখানে দুটো চার্জ পার্টিকেলকে তোরা রাখলি, একটা রাখলি পজিটিভ চার্জ পার্টিকেল আর একটা রাখলি নেগেটিভ চার্জ পার্টিকেল। এটা মন দিয়ে শুনবি, এগুলো বইতে পাবে না তোমরা, ক্লাস 10-এর বইতে, অনেক বইতে থাকে না। তো পজিটিভ আর নেগেটিভ চার্জ পার্টিকেল রাখলে পজিটিভ চার্জ পার্টিকেলের উপরে इलेक्ट्रिक फील्ड की করবে, একটা फोर्स एक्सर्टेड করবে, इसके ऊपर एक फोर्स एक्सर्टेड होगा। क्यों? किसके कारण ना इलेक्ट्रिक फील्ड के कारण। ওর ডিরেকশন কোন দিকে থাকবে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে ডিরেকশন থাকবে। ওকে, নেগেটিভ চার্জের ফোর্স কোন দিকে থাকবে? তুই বলবি ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার অপোজিটে থাকবে, বলে। এবার এর জন্য বাকি ডিটেলস তোরা পড়বি ক্লাস 12-এ। এখন 10-এ আমি বলছি আজকে, তখন তোদের কাছে অনেকের কাছে কনসাইজ বই আছে, তোরা দেখি পুরনো কনসাইজ খুলবি, ইলেকট্রিক ফিল্ডের টার্ম যা থাকতোই না, বা এনসিআরটি বল বা দিনেশের সিবিএসসি বোর্ড বলো, সেখানে আগে ইলেকট্রিক ফিল্ড থাকতো না, কিন্তু এখন বইগুলোতে ইলেকট্রিক ফিল্ড লিখছে। কিন্তু যখন থাকতো না তখনও আমরা বলতাম, আজকে লিখছে। দেখ পুরো রাউন্ড হয়ে আছে না, কেউ খাতা দেখছে, সেও দেখছে ইলেকট্রিক ফিল্ড, একটা বাচ্চা লিখছে। এই জিনিসগুলো জানা ভালো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে, এইখানে যদি একটা ইলেকট্রন রাখিস, ইলেকট্রন কোন দিকে মুভ করবে? ইলেকট্রিক ফিল্ড का जिस तरफ डायरेक्शन है उसका অপোজিট। বুঝেছিস? আচ্ছা, এবার আসি আমি পোটেনশিয়াল। টেস্ট চার্জ জানলি, এটাকে সোর্স চার্জ বলে বা পয়েন্ট চার্জ বলে। এদের মধ্যে যে ফোর্সটা আছে সেই ফোর্সকে টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করবে, তোমরা কি পাবে? ইলেকট্রিক ফিল্ড পাবে। এর ইউনিট কি? এর এসআই ইউনিটও লিখে দিতে পারিস। এসআই ইউনিট তোরা সবাই জানিস। ফোর্সের ইউনিট কি স্যার? নিউটন। চার্জের ইউনিট কি? কুলম। নিউটন পার কুলম। এর ইউনিটটা পেয়ে গেলাম আমরা নিউটন পার কুলম। হ্যালো, দেখো এরপরে তোরা চলে আয়
আমি লিখলাম পোটেনশিয়াল। তার আগে বলছি দেখ, ফ্রম ডেফিনেশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন ডেল্টা ভি দিয়ে লিখবি। এটা ডেফিনেশন হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ। আমি এখানে যদি পোটেনশিয়াল বলি তাহলে একটা টেস্ট চার্জ অ্যাজিউম করব। ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ ইন কেস অফ পোটেনশিয়াল ডিফারেন্স, বাট ইন কেস অফ পোটেনশিয়াল উই অ্যাজিউম দ্য পার্টিকুলার চার্জ ইজ টেস্ট চার্জ, ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। স্টোরিটা কি, পোটেনশিয়াল বলে তো কোনো টার্ম ফিজিক্সে অ্যাকচুয়ালি হয় না, যা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। তুই কি করলি না, একটা এই জায়গাটায় এই পয়েন্টে একটা পয়েন্ট চার্জ রাখলি, পয়েন্ট চার্জ কিউ, আর একটা টেস্ট চার্জ মনে কর এই জায়গাটায় আছে। কোথায় আছে আমরা জানি না, আর যেটা জানি না, जो मालूम नहीं है, जो पता नहीं है, वो कहाँ है, ও ইনফিনিটি মে হ্যাঁ। এইবার কি করলি, তোরা একদম স্লো মোশনে, ভেরি ভেরি স্লো মোশনে ওটাকে নিয়ে এলি এইখানে। এতটা স্পিডেও নয়, এর থেকে আসতে, অনেক আসতে। তুই কি করলি, তোরা ওটাকে ক্যারি করলি কোথা থেকে কোথায়, ইনফিনিটি থেকে একটা পয়েন্টে, দ্য পয়েন্ট ইজ পি, এইভাবে নিয়ে এলি। মনে রাখবি আনার সময় কি হতে হবে, কন্ডিশন হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে আর অ্যাসেলারেশন তোর 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা টেস্ট চার্জকে ক্যারি করছি কোথা থেকে, দ্যাট ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট উইদাউট এনি অ্যাসেলারেশন। ঠিক, এবার এই ক্যারি করতে গেলে একটা ওয়ার্ক ডান লাগে। ওয়ার্ক ডানের ডেফিনেশন তোরা পড়েছিস কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্সও দিচ্ছিস আর ডিসপ্লেসমেন্টও হচ্ছে। ঠিক, তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে। ওয়ার্কটা কে করছে, ওয়ার্ক কে করছে, বলবি কেউ এজেন্ট করছে। তুই বলবি ওয়ার্ক কে করছে, তোরা বলবি এক্সটার্নাল এজেন্সি। বা কোথা থেকে কোথায়, তুই বলবি ইনফিনিটি থেকে কোথায় আনছিস, পি পয়েন্টে। ইনফিনিটি থেকে তুই কোথায় আনছিস, পি পয়েন্টে। কাকে আনছিস, একটা টেস্ট চার্জকে। এটাকে কি বলছিস, ডেল্টা ভি মানে কি, যে কোনো ডেল্টা থাকলে আমরা কি বলেছি, ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ওয়ার্ক ডান কোথা থেকে কোথায় আনছিস, ইনফিনিটি থেকে পি বাই কিউ ছিল। ফাইনালি কোথায় ছিল, কোথায় আছে, পিতে আছে, তাহলে ফাইনালি পিতে আছে। ইনিশিয়ালি কোথায় ছিল, তাহলে ওয়ার্ক ডান ইনফিনিটি টু পি বাই, ইনফিনিটিতে পোটেনশিয়াল সবসময় মনে রাখবি কি হয়, 0। তাহলে পোটেনশিয়াল পেয়ে গেলি অ্যাট দ্য পয়েন্ট পি, ওয়ার্ক ডান ইনফিনিটি টু পি বাই কিউ 0। বা সিম্পলি এইভাবেও লিখতে পারিস, সিম্পলি এইভাবে লিখতে পারিস ওয়ার্ক ডান বাই কিউ 0, বাস। তাহলে पोटेंशियल समय एक पॉइंट आपका नोन रहेगा और एक पॉइंट अननोन है, और अननोन पॉइंट वी एज्यूम दिस इज एट इनफिनिटी। पोटेंशियल समय एक पॉइंट जानबी और एक पॉइंट अननोन থাকবে, है ना। तो সেই পয়েন্টটা अननोन যেখানে থাকবে সেটাকে আমরা ইনফিনিটি ধরব। তাহলে এই ডেফিনেশনটা কিভাবে লিখবি, সিম্পলি লিখবি এইভাবে যে ইট ইজ ডিফাইন্ড as the total amount of work done, দেখতে পাচ্ছিস এই যে it is defined as the total amount of work done, তোরা দেখতে পাচ্ছিস yes, to bring a test charge
টু ব্রিং আ টেস্ট চার্জ কোথা থেকে কোথায়, ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট। যা করিয়েছি তাই তোকে লিখছি, উইদাউট এনি অ্যাক্সিলারেশন, উইদাউট এনি অ্যাক্সিলারেশন। পোটেনশিয়াল, এটা হচ্ছে পোটেনশিয়াল করাচ্ছি আমি, এটা পোটেনশিয়াল ডেফিনেশন। কি পোটেনশিয়াল ডেফিনেশন? এই যে দেখতে পাচ্ছিস যে পোটেনশিয়াল হচ্ছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং আ পজিটিভ টেস্ট চার্জ, টু ব্রিং আ পজিটিভ টেস্ট চার্জ, এখানে পজিটিভ নিয়েছি আমরা, হ্যাঁ, টু ব্রিং আ পজিটিভ টেস্ট চার্জ, পজিটিভ টেস্ট চার্জ ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট উইদাউট এনি অ্যাক্সিলারেশন। আর এর এসআই ইউনিট কি হবে? এর এসআই ইউনিট সবাই জানিস, তোরা সবাই বলবি একসাথে ভোল্ট। এসআই ইউনিট ভোল্ট। ঠিক আছে, কি কি জানলি? কারেন্ট জানলি, আর তোরা জানলি পোটেনশিয়াল, কারেন্ট আর পোটেনশিয়াল। কারেন্ট কে মেজারমেন্ট করে? কোন ডিভাইস? হ্যাঁ বোকা, সব বোকা, অ্যামমিটার। ঠিক না? কারেন্ট কে মেজার করে? हाँ आ रहा है, यहाँ पे लिख ले, এইখানে লিখে নাও এর পরের পয়েন্টে, কারেন্ট ইজ মেজার্ড বাই অ্যান অ্যামমিটার। ঠিক আছে, এই রকম একটা ডিভাইস থাকে, এ লেখা থাকে দেখবি, অ্যামমিটার। ঠিক আছে, কারেন্ট হচ্ছে এই যে চলে এসছি, কারেন্টকে কে মেজারমেন্ট করে? অ্যামমিটার। আর পোটেনশিয়াল ডিফারেন্স কে মেজারমেন্ট করে? ভোল্ট মিটার। আমি লিখবো পোটেনশিয়াল, এখনও লিখিনি, পোটেনশিয়াল ডিফারেন্স আসছে। এটা হচ্ছে পোটেনশিয়াল। ক্লাস 9-এ এগুলো ছিল, এগুলোই মেনলি ছিল। তারপরে অ্যামমিটার, ভোল্ট মিটার, এগুলো সব ছিল। ঠিক আছে, চলো এবার লেখো তোমরা পোটেনশিয়াল ডিফারেন্স। এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে ভালো ভালো নিউমেরিক্যালস আছে। পোটেনশিয়াল ডিফারেন্স এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, একটা ব্যাটারি লাগালি, কি একটা পজিটিভ নেগেটিভ কে, এটা হচ্ছে এদিকে ভি লেখ, বড়টা পজিটিভ হয়, ছোটটা নেগেটিভ, আর নেগেটিভটাকে জিরো ধর। এটা ভি হলে এদিকে ভি দে, আর এদিকে জিরো লেখ। এদিকে পজিটিভ দে, এই যে পজিটিভ আছে মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ আছে মানে এই পয়েন্টটা নেগেটিভ। এই পয়েন্টটাকে এ লেখ আর এই পয়েন্টটাকে বি লেখ। এবার কন্ডাক্টরের মধ্যে কে আছে? তুই বলবি কন্ডাক্টরের মধ্যে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। ড্রয়িং করে নাও, তারপর আমি করছি।
হয়েছে? বাহ, দেখিয়ে তোদের একটু আগে আমি বলেছি যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হয় বাচ্চারা? পজিটিভ টু নেগেটিভ, এই কথাটা আমি বলেছি। ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে তার অপোজিটে নেগেটিভ চার্জ হলে তাদের উপর ফোর্স কোন দিকে থাকে, তাই তো? আর ইলেকট্রন যেদিকে ফ্লো করছে তার অপোজিটে আমরা কি পাবো? আমরা পাবো কারেন্ট। এদিকে পাবি কারেন্ট। তার মানে এখানেও চার্জ ফ্লো করছে। আমি যদি একটা অ্যামাউন্ট অফ চার্জ কনসিডার করি, একটা অ্যামাউন্ট অফ চার্জ এর মধ্যে কনসিডার কর, ধর এর মধ্যে অনেকগুলো চার্জ আছে, লাইক কিউ, নেগেটিভ চার্জ আছে, কোন দিকে যাচ্ছে? অ্যান্ড কিউ ইকুয়াল টু এন ইন্টু ই মাইনাস, তাই না? अमाउंट ऑफ चार्ज हम लोग कंसिडर किए, আর সেই চার্জগুলো কোথা থেকে কোথায় ফ্লো করবে? ফ্লোস ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল ডিউ টু ব্যাটারি। ব্যাটারি যদি না থাকতো তাহলে পজিটিভ নেগেটিভ হতো না, আর পজিটিভ নেগেটিভ নেই হতো ইলেকট্রিক ফিল্ড নেই হতো, ইলেকট্রিক ফিল্ড না হলে ফোর্স আসতো না। তাহলে মেন কে? মেন এখানে ওয়ার্ক ডানটা কে ক্রিয়েট করছে? স্যার ব্যাটারি। ব্যাটারি কারেন্ট প্রোভাইড করে না, তোমরা এতদিন ধরে যা পড়ে এসছো ভুল কথা। ব্যাটারি কারেন্ট দেয় না। ব্যাটারির কাজ কি? টু মেনটেন পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ কন্ডাক্টর। ওর কাজ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ঝগড়া করানো, ঝামেলা, একদিকে প্লাস দিয়ে দেবে একদিকে মাইনাস, ব্যাস ঝামেলা বাঁধো, বাস এটাই তার কাজ। তাহলে এর কি ডেফিনেশন? ডেফিনেশন স্যার একই, ফ্রম ডেফিনিশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স, potential difference delta V equal to work done, কোথা থেকে কোথায় যাচ্ছে বাচ্চারা? B to A, ওখানে ছিল ইনফিনিটি টু P, বাট এখানে আমরা দুটো পয়েন্ট কিন্তু জানি, দো পয়েন্ট নোন, 2 পয়েন্টস নোন। কি কি পয়েন্ট? একটা B পয়েন্ট আর একটা, কাকে নিয়ে যাচ্ছিস বাবা? তুই বলবি কিউকে। এরকম অনেক চার্জকে নিয়ে যাচ্ছিস, কোথা থেকে কোথায়? ডেল্টা ভি মানে কি? ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইকুয়াল টু ওয়ার্ক ডান বি টু এ ডিভাইডেড বাই কিউ। ফাইনালি কোথায় যাচ্ছিস রে? এ তে। ইনিশিয়ালি কোথায় ছিলিস? বি তে, বাই কিউ। এতে পোটেনশিয়াল কত? স্যার ভি। এটাও লিখতে পারিস, এটাও লিখতে পারিস, এটা কোনো অসুবিধা নেই, এটাও লিখতে পারিস, লিখতেই পারিস, কোনো অসুবিধা নেই। চলো, এটা লিখতে পারিস, ভি মাইনাস জিরো লিখতে পারিস, এটা ভি, এটা জিরো, এটাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই বাবা, কোনো অসুবিধা নেই, এটাও লিখতে পারিস। তাহলে এর ডেফিনেশন কি হবে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং আ চার্জ ফ্রম নেগেটিভ টার্মিনাল টু, বাস লিখে দিবি। এর এসআই ইউনিট কি হবে? তুই বলবি এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। এটা কি কোয়ান্টিটি? না স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ স্কেলার কোয়ান্টিটি। The scalar quantity হলো, it is measured by a voltmeter. By a voltmeter. ভোল্টমিটার হচ্ছে একটা ডিভাইস, কীরকম থাকে? এরকম একটা গোল থাকবে দেখবি, আর একটা ভি লেখা থাকবে, এদিকে একটা টার্মিনাল থাকবে, তোরা ক্লাস 9-এ পড়েছিস এগুলো। একদিকে পজিটিভ আর একদিকে থাকবে নেগেটিভ, এই একটা পয়েন্ট। তাহলে এইবারে এখানে কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করছে, আর ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করছে? ইলেকট্রন ফ্লোস ফ্রম, ইলেকট্রন
ফ্লোজ ফ্রম নেগেটিভ টার্মিনাল, মানে এটাকে বলা হয় নেগেটিভ, মানে সবসময় মনে রাখবি লোয়ার। যেমন কোনো বাচ্চাদের মাথায় সবসময় নেগেটিভ চিন্তা, লো মাইন্ডের লোক, তোকে বলছি না। তো নেগেটিভ মানে বলে রাখবি লোয়ার। তা লোয়ার পোটেন্সিয়াল থেকে কোথায় যাচ্ছে? হায়ার পোটেন্সিয়াল। ইলেকট্রন ফ্লোজ ফ্রম লোয়ার পোটেন্সিয়াল টু higher potential. Similarly, current flows from higher to lower potential. এটা একটা পয়েন্ট। হয়েছে? চলো, এবারে তোমরা লিখবে একটা স্পেশাল ল, ছোট থেকে তোরা জানিস, ওমস ল। ওমস ল জানিস না? ওমস ল, এর এখানে রেজিস্ট্যান্সের ইউনিটটাও এর নামে, মানে সায়েন্টিস্টের নামেই। তোরা দেখবি ওই একই ফিগার তোরা ড্র করবি, সেম ফিগার ড্র করো। সেম ফিগার। এটা প্লাস, এটা মাইনাস, এটা ভি, এটা জিরো, এটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট ভি, এই পয়েন্টটা জিরো। এবার তোদের বলেছি আমরা ইলেকট্রনস ফ্লোজ ফ্রম নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল। সবাই তোরা দেখলি কোথা থেকে কোথায় যাচ্ছে? নেগেটিভ টু পজিটিভ। আর কারেন্ট কোন দিকে ফ্লো করছে? কারেন্ট ফ্লোজ ফ্রম, হ্যাঁ, এটা হলো কারেন্ট। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ টু নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ড, মেন ফোর্সটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে নাও। এইগুলো ডায়াগ্রাম। ল সবসময় বই থেকে একটু ভালো করে পড়বে, কারণ ল তো স্যার লিখেছেন, আমরা আমাদের মতো করে ছোট্ট করে লিখে দিচ্ছি। তো লিখেছিস, এবারে দেখ লটাকে কিভাবে বলবি না, ফর কনস্ট্যান্ট টেম্পারেচার। মেন ব্যাপারটা হচ্ছে এইটা, কনস্ট্যান্ট টেম্পারেচার। এইটা কিন্তু সব থেকে মেন কনসেপ্ট বাবু, এইটা। কিছু হোক না হোক, কিছু হোক না হোক, কনস্ট্যান্ট টেম্পারেচার থাকতে হবে।
ফর কনস্ট্যান্ট টেম্পারেচার। ওকে, আর কি কি কনস্ট্যান্ট থাকবে? তুমি বলি আরো কিছু থাকে, যেমন লেন্থ কনস্ট্যান্ট থাকে, এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন কোনটা বলতো স্যার? এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এই পার্টটা, তোদের আমি ছবি দিয়ে দেখাচ্ছি, দেখ ছোট্ট করে, এই পার্টটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন, মেটেরিয়াল, নেচার অফ মেটেরিয়াল, ঠিক আছে, এটসেট্রা লিখে দে। এইগুলো যদি কনস্ট্যান্ট থাকে, এবার এইখানে স্কুল বা বিভিন্ন জায়গায় বলার মধ্যেও একটুখানি এরর থাকে। একদম সত্যি কথা বলছি, তোরা নিজেরাও স্কুলে দেখবি, স্যার কি এরর? এখানে বলা উচিত কিন্তু এইভাবে যে কারেন্ট ইজ ডিরেক্টলি proportional to the potential difference between the two ends of conductor. Two ends of conductor. আর বলা হয় কি উল্টো, বলা হয় potential difference is directly proportional to the current. नहीं, এটা সেম কথা নয়। ও বলছে সেম কথা, দেখ আমি এখানে জিনিস লিখছি, পরে কেটে দেবো। y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা লেখা হয় না এক্স ইন টার্মস অফ ওয়াই লেখা হয়? কোন চ্যাপ্টার আমি বলছি? এটা ম্যাথসের চ্যাপ্টার, ফ্যাক্টর থিওরেম, ফ্যাক্টরাইজেশন। আমরা কি লিখি? y ইকুয়াল টু এফ এক্স লিখি না এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখি? আমরা কি লিখি? আমরা y ইকুয়াল টু এফ এক্স লিখি, এটাকে ফাংশন বলে। y ইকুয়াল টু এফ এক্স, তাহলে यहाँ पे ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা আমাকে বল? y ডিপেন্ডেন্ট। যে ডিপেন্ডেন্ট থাকে সে ইন্ডিপেন্ডেন্টের ওপরে দাঁড়িয়ে থাকে, মানে তোমার মা, তোমাদের বাবা হচ্ছে ডিপেন্ডেন্ট। কাদের উপর ডিপেন্ডেন্ট? তোদের উপর ডিপেন্ডেন্ট, তোদের উপরে দাঁড়িয়ে রয়েছে। কখন তোরা বড় হবি আর বাবা মাকে দেখবি। তাহলে y ডিপেন্ডেন্ট আর x, আমি যদি বলি y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, বল y এর ভ্যালু কত? তুই কোনোদিনই বলতে পারবি না। আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, y এর ভ্যালু হয়ে গেল টু। যতক্ষণ না আমি x এর ভ্যালু লিখছি y পাবো? কোনোদিন পাবো না। ম্যাথসে শিখিয়েছি আমি এগুলো তোদের। তার জন্য কি হয়, গ্রাফে তো তোরা দেখিস এদিকে y থাকে আর এদিকে x থাকে। দেখ y কার উপর দাঁড়িয়ে? কোঅর্ডিনেট সিস্টেম, আরো বলছি তোকে আমি, এগুলো কথাগুলো কেউ বলবে না, শুন পেলে। কোঅর্ডিনেট সিস্টেমে আমি প্রথমে কি লিখি? প্রথমে তাহলে এক্স এর ভ্যালু লিখি, তারপরে আমি y পাই। ইয়েস, এটাকে অর্ডার পেয়ার বলে। এটাও একটা ম্যাথ, একে বলা হয় অর্ডার পেয়ার। আমি পার্ট 2-তে শেখাবো ম্যাথসে, জ্বালিয়ে দেবো বলেছি না বই, তুই থাকবে না। আর শুনে রাখ বাবা এই কথাগুলো। এইবার তোরা যখন কলেজে যাবি না, তখন হাসবে ওই প্রফেসররা। তার আগে আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এবার তোকে এইখানে কনসেপ্টটা আমি বোঝাচ্ছি। দেখ এখানে ব্যাপারটা দেখ, আমি লিখলাম কি I ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট? আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স না হলে কারেন্ট ফ্লো করবে? আগে পোটেনশিয়াল ডিফারেন্স না আগে কারেন্ট? আগে আন্ডা না আগে মুরগি, কোনটা? ওই রকমই ব্যাপার। আগে কি? আগে পোটেনশিয়াল ডিফারেন্স, তারপরে কারেন্ট পাচ্ছিস। তাহলে এইটাই হচ্ছে, দেখ এ ডিপেন্ডেন্ট, এ ইন্ডিপেন্ডেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স না হলে কারেন্ট হবে না। অদ্ভুত ব্যাপার। স্যার পোটেনশিয়াল ডিফারেন্স কত দেখতে পাচ্ছি না? পোটেনশিয়াল ডিফারেন্স দেখ দুটোর মধ্যে, তুই বলি ফাইনাল মাইনাস ফাইনালি কোথায় আছিস? এ পয়েন্টে। ইনিশিয়ালি কোথায় ছিলিস? এতে পোটেনশিয়াল কি? বিতে। তাহলে কত পেলি? তাহলে I প্রপোর্শনাল টু V, এটাকে ইকুয়াল করলে তোরা পাবি V বাই R।
স্যার আর কি আর হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এতটা লিখে নাও, তারপরে বলছি। আরবিটারি কনস্ট্যান্টের মানে কি? ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, জাস্ট লাইক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা আরবিটারি কনস্ট্যান্ট। কেন? এয়ারের জন্য 1 হয়, গ্লাসের জন্য 1.5, তাই তো? ওয়াটারের জন্য 1.33। ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, ঠিক আছে? এই জন্য এটার নাম কি? আরবিটারি কনস্ট্যান্ট। এবার তোমাকে জিজ্ঞেস করছি, আর কার কার উপর ডিপেন্ড করছে? आर किसके ऊपर डिपेंडेंट है? आर किसके ऊपर डिपेंडेंट है? आर कार ऊपर डिपेंडेंट? কারেন্টের উপরে? কারেন্টের উপর ডিপেন্ডেন্ট না। আর কে তৈরি করলো কে? তাহলে আর কার কার উপর ডিপেন্ডেন্ট বাচ্চারা? হ্যাঁ, আর नहीं, किसी के ऊपर डिपेंड नहीं है, किसी के ऊपर डिपेंड। বলেছিলাম 9 আমি তোমাদের, আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভি অ্যান্ড আই। লিখে রাখো, আর এটাই হয় যে ওকে জন্ম দিল তাকে ক্যাত করে মারলো। রাজু, वी एंड आई, ये दोनों के ऊपर डिपेंडेंट नहीं है, তাই না? হ্যাঁ, কি অদ্ভুত লোক দেখ। তুই বলবি এটা বেঈমান, যা খুশি বলতে পারিস। তো এবার দেখ, আর এর নাম কি এখানে লিখছি। আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এর নাম হচ্ছে রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে পারি, রেজিস্ট্যান্স ছিলে সেমিকন্ডাক্টরও তো হয় রেজিস্ট্যান্স, ঠিক আছে? অফ গিভেন ম্যাটেরিয়াল, এটা লিখলে বেটার। রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা হলো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের ইউনিট কি হয়? তুই বলবি এর ইউনিট হয় साइंटिस्टेर जा नाम, साइंटिस्ट का नाम ओम, और इसका सिंबल जो आपको दिखाई दे रहा है। बड़ा करके थोड़ा दिखा दीजिए ना सर। बड़ा হয়েছে। नेक्स्ट चले आए, ग्राफ। গ্রাফ চলে এসো। এটা হলো আই, আর এদিকে আমরা নাম দিলাম ভি। কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল, কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল। হেডিং দিবি কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল। তাহলে দেখ, বোথ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমরা কি লিখলাম? আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, একটু আগে আমরা পেয়েছি। আর এটা যদি আমরা এইভাবে যদি ব্রেক করে দিই, তাহলে এটাকে কি বলি আমরা? ভি বাই। এবারে আমরা ম্যাথে, তোমরা কেউ পড়েছো বা কেউ পড়োনি বা কেউ পড়বে, কি পড়েছি আমরা? ইকুয়েশন অফ, আমি তো তোমাদের করিয়ে দিয়েছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন।
ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা একটা লিখেছিলাম y ইকুয়াল টু mx। এই এমটাকে বলা হতো, এর নাম হচ্ছে স্লোপ, আর স্লোপ মানে হয় ট্যান থিটা। এখানে সেই জায়গাটায় ভালো করে তোমরা যদি দেখো 1/r ইন্টু ভি, তাহলে 1/rটা এখানে কি স্লোপ, আর y ইকুয়াল টু mx প্লাস সি লিখেছিলাম, মনে পড়ছে? সি যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx এর গ্রাফ কোথা দিয়ে পাস করে? তুই বলবি অরিজিন দিয়ে পাস করে। তাহলে তোরা জেনে গেলি এই গ্রাফটা কোথা দিয়ে পাস করবে। দেখেছো ম্যাথ, তো বলে ম্যাথ, এটা অরিজিন দিয়ে পাস করবে। তাহলে y ইকুয়াল টু mx। এবার থিটা কি? এই ধরনের গ্রাফ হলে থিটা কনস্ট্যান্ট হয়, এখানেও নিলেও থিটা হবে। তুই বলি না স্যার এখানে নেব না, আমি একটু ছোট্ট করে একটা পুচকে ছোট্ট করে একটা ট্রায়াঙ্গেল নেব। নে বাবা, এইটুকু নে, এইটুকু যদি নিস এটা হয়ে গেল ডেল্টা ভি, আর এটা হয়ে গেল ডেল্টা আই। ডেল্টা ভি মানে গ্রাফ থেকে এই ভ্যালুটা দেখে নিবি, আর এটা হয়ে গেল আই। ইস, একটু উপরে হবে, ইস, এবার ঠিক আছে। এটা হয়ে গেল থিটা। এটা হয়ে গেল থিটা, ঠিক আছে? এই যে গ্রাফটা, তাহলে যে কোনো ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে গ্রাফ কোথা দিয়ে পাস করবে? গ্রাফ অরিজিন দিয়ে পাস করবে। এখানে ট্রায়াঙ্গেল ড্র করলি, আর ট্রায়াঙ্গেল ড্র করার পরে একদিকে লিখলি ডেল্টা আই। এই ডেল্টা আই হচ্ছে, ধর এই জায়গাটা একটা ভ্যালু নিলি গ্রাফ থেকে I1, আর এই জায়গাটা ভ্যালু নিলি I2, তো ডেল্টা আই হয়ে গেল I2 মাইনাস, এইখানে তুই পেলি V1 আর এখানে পেলি V2, ডেল্টা ভি মানে V2 মাইনাস V1। এই হলো তোর গ্রাফ। এবার এই গ্রাফে তোরা যখন স্লোপ করবি, তোরা যখন স্লোপ বার করবি, স্লোপ মানে হচ্ছে m ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা আই বাই ডেল্টা ভি। ডেল্টা আই বাই ডেল্টা ভি এখানে কি দেখতে পাচ্ছিস? 1/r। তো চলে এলো 1/r। ফিজিক্সে 1/r, দিস ইজ ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্সকে কি বলে? এর নাম বাবু, এর বলা হয় কন্ডাক্টেন্স। এর নাম কি? কন্ডাক্টেন্স। তো এইভাবে আমরা গ্রাফ থেকে আরামসে বার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ছোট্ট নোট লিখে রাখবি। এই গ্রাফটাকে বলা হয় ওহমিক গ্রাফ। ওহমিক কন্ডাক্টর। যেসব কন্ডাক্টর এই গ্রাফটাকে ফলো করে, सच कंडक्टर्स आर नोन एज ओमिक कंडक्टर। जो कंडक्टर इसको फॉलो करेगा उसको हम लोग क्या कहेंगे? ओमिक कंडक्टर। তার ডেফিনেশন কি বলবে তোমরা? ফলোইং ওহমস ল না, লিখে পেলো তোমরা ডেফিনেশন। কিছু কন্ডাক্টর আছে, such conductors they follow ওহমস ল বলতে পারো। ওই ছেলেটা যে বললো
ওহমস ল और ओमिक ग्राफ, ওহমস ল, তাহলে এদেরকে কি বলবি? এদেরকে বলবি ওহমিক কন্ডাক্টর। যেমন হচ্ছে যে কোনো মেটাল, এক্সাম্পল দে, যে কোনো মেটাল, অ্যালুমিনিয়াম, যে কোনো, কপার, যে কোনো মেটাল হলেই এরা কিন্তু সবসময় মনে রাখবি কি ফলো করে? ওহমস ল ফলো করে। কিন্তু রিমেম্বার, যাই করুক না কেন, যতই ফলো করুক না কেন, আমি তোমাকে কি বলেছি? টেম্পারেচার কি হবে? হ্যাঁ, এই জন্য একটা কথা বলা হয়, ফর আ সার্টেন টেম্পারেচার। সার্টেন টেম্পারেচার কথাটার মানে কি? যে মা বাবা অনেক সময় রেগে বকে যে খুব বার বেড়েছো, হ্যাঁ না, যে তুমি সীমা পার করে দিচ্ছ, বহুত দূর চল গয়ে আব নেই তেরে কো ছোড়েঙ্গে। হ্যাঁ, লিমিট পার হয়ে যাচ্ছ কিন্তু, বলে না এই কথাগুলো? এই যে লিমিট, এই লিমিটটা হচ্ছে টেম্পারেচার লিমিট। মা বাবা রেগে গেলে ওটাও টেম্পারেচার, ও ভি টেম্পারেচার হ্যাঁ। তো এইটাকে বলবি তোরা ওহমিক কন্ডাক্টর, আদারওয়াইজ কন্ডাক্টার্স আর নোন অ্যাজ নন ওহমিক কন্ডাক্টর। ওটাও লিখে রাখতে পারিস। যারা ফলো করে না তাদেরকে কি বলবি? হ্যাঁ, নন ওহমিক কন্ডাক্টরের একটা এক্সাম্পল আমি তোদেরকে দিচ্ছি, চল। নন ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টরের একটা এক্সাম্পল তোমায় আমি দিলাম, হ্যাঁ, ডায়োড, সেমিকন্ডাক্টর। ডায়োড কি? ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, ডায়োড আর কেউ নয়, ডায়োড হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টর। এর গ্রাফ কীরকম হয় দেখ, এর গ্রাফ হয় এর গ্রাফ এরকম থাকে। দেখ, এটা কি ওহমস লর মতো হয়েছে? তুই বলবি না স্যার, একদমই না, এইরকম হবে। কার্ভ হয়ে গেছে, কার্ভ রিলেটেড। এটা হচ্ছে নন ওহমিকের গ্রাফ। নন ওহমিক কন্ডাক্টর। নাও এবার লেখো 1 মিনিট 2 সেকেন্ড। এবার আসবো ফ্যাক্টরস। কার ফ্যাক্টরস? রেজিস্ট্যান্স। চালিও factors of resistance. First point, length. Resistance directly proportional to length. Number 2, sir, area of cross section. এরিয়া অফ ক্রস সেকশন। আমরা যখন রাউন্ড 2 দেব, লেভেল 2 দেব, এগুলো শিখবে কেন ডাইরেক্টলি। আমি তো ওখানে লিখে দিচ্ছি ডাইরেক্টলি। স্যার এর কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ? হ্যাঁ, এর ম্যাথমেটিক্যাল প্রুফ আছে। তো ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন, এই দুটোকে কম্বাইন করলে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 কি লিখবি? তোরা লিখবি 1 and 2 থেকে আর প্রপোর্শনাল টু এল বাই এ, ইকুয়াল টু করলে রো এল বাই এ। এটার নাম হচ্ছে রো, এটাকে বলা হয় রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি বলে। এরও রেসিপ্রোকাল আছে, এর রেসিপ্রোকালকে বলা হয় কন্ডাক্টিভিটি। সেটা তুমি চোখেই দেখতে পাচ্ছ।
তুমি তো নিজেই দেখতে পাচ্ছ, যখন যখন তোর লেন্থ 1 ইউনিট হবে, এরিয়া 1 ইউনিট হবে, তখন দুটো সেম হবে। এ কন্ডাক্টিভিটি সিগমা। बड़ा करके करिए जी। দেখে নিয়েছো বড়া করকে? হ্যাঁ, তাহলে রেসিপ্রোকাল। আচ্ছা, এর ইউনিট লিখবে, কার ইউনিট? তুমি বলবে ইউনিট অফ রো। রো ইকুয়াল টু R into A divided by L। चलो यूनिट बार करो। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওম, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, লেন্থের ইউনিট মিটার। তাহলে এর ইউনিট হয়ে গেল ওম মিটার। থার্ড ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের সঙ্গে কিভাবে রিলেটেড? টেম্পারেচারের সঙ্গে দেখো, তুই বলবে রেজিস্ট্যান্স, একটা ফর্মুলা দিচ্ছি, লেখ। এই দেখ, এই দেখ, আর এই দেখ। ওরে বাপরে! তো এইটা মনে হচ্ছে বইতে পাবি না, কিন্তু ইউজ করবি, তোরা কোনো অসুবিধা নেই। রেজিস্ট্যান্স অ্যাট টেম্পারেচার θ°C। এটার মানে রেজিস্ট্যান্স অ্যাট টেম্পারেচার 0°C। আলফাটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই আলফা তোমরা পড়েছিলে যারা আইসিএসসি বোর্ডে ছিলে সবাই, ক্লাস 8-এ। এটাকে বলা হতো কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। কি পড়তে? এই যে এই রকম পড়তে, আলফা ইস টু বিটা ইস টু গামা। মনে করো ওই সেই আলফা। আর ডেল্টা থিটাটাকে বলা হয় টেম্পারেচার ডিফারেন্স। এই ফর্মুলাটা মনে রাখবে, লেভেল 2-তে আমি এই ফর্মুলা ডিরাইভ করব। তো মনে রাখবি, দেখ ডেল্টা থিটা যদি ইনক্রিজ করে, মনে কর দেখ তুই বলি ডেল্টা থিটা ইনক্রিজ করলো, তাহলে 1 প্লাস আলফা ডেল্টা থিটা কী হবে? হ্যাঁ, অবভিয়াসলি এটা প্লাস আছে। ডেল্টা থিটা যদি ইনক্রিজ করে তাহলে 1 প্লাস আছে, তাহলে পুরোটা ইনক্রিজ করবে। তাহলে 1 প্লাস আলফা ডেল্টা থিটা ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কী হবে? স্যার ইনক্রিজ করবে। তাহলে সেন্টেন্স কীভাবে লিখবি? when temperature increases then the value of resistance is also increases। 1 प्लस अल्फा डेल्टा थीटा के साथ अल्फा प्रोडक्ट में है। হয়েছে? এবার আমি কিছু নিউমেরিক্যালস দিচ্ছি। এইরকম প্রবলেম থাকলে সবার প্রথমে আগে গিভেন লিখবি। সবার প্রথমে এরকম প্রবলেম থাকলে গিভেন লেখ। বল গিভেন। প্রথমে হচ্ছে কারেন্ট অফ
a current of 1.6 milliampere কারেন্ট আই লিখলে হবে না, তোমাকে লিখতে হবে কারেন্ট ব্র্যাকেটে আই 1.6 মিলি মানে তোমাদের লিখে দিয়েছিলাম -3 ampere flows through a conductor if charge on an electron, charge of electron, charge of one electron -1.6 into 10 to the power -19 coulomb. একটা find the number of electrons per second, তাই তো each second মানে টাইম হচ্ছে 1 সেকেন্ড, টাইম ব্র্যাকেটে টি 1 সেকেন্ড, কোথায় পেলাম 1 সেকেন্ড, এই যে ইচ সেকেন্ড। এইবারে এটা হচ্ছে ডেফিনিশন অফ কারেন্টেরই, দেখ পুরো ডেফিনিশন অফ কারেন্ট এটা, তো এখানে লিখবি ফ্রম ডেফিনিশন অফ কারেন্ট, কারেন্টের ডেফিনিশন কি, তুই বলবি আই ইকুয়াল টু এন ই, আচ্ছা নাম্বার অফ ইলেকট্রনস ব্র্যাকেটে এন ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, এটা তুই জানিস না, এন বার করতে বলেছে, তাহলে এন ইকুয়াল টু আই ইন্টু টি ডিভাইডেড বাই ই। নাম্বার কারেন্টের ভ্যালু কত বল, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা টাইমের ভ্যালু আর ই এর ভ্যালু, কেউ মাইনাস লেখে না, কেন লিখবে না, না নাম্বার কোনোদিন নেগেটিভ হয় না, তাই এখানে এবার বোকার মতো করে মাইনাস বসাবে না, বুঝেছো? আমি জানি তোমরা মাইনাস তুমি বলবে, এই জন্য ওটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 16 এক্সারসাইজেরই প্রবলেম। আমরা জানি যে ছোটবেলায় ডিভাইড থাকলে এ টু দি পাওয়ার বি আর এ টু দি পাওয়ার সি ডিভাইড থাকলে পাওয়ার কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার -19 ডিভাইড আছে, তো -3 প্লাস 19, তো 10 টু দি পাওয়ার 16। কি অবস্থা দেয়, আর তুই আবার বল তুই 19 - 3 কি করে হলো, সেটা থেকে মাইনাস, হাত গুনে শেখাবো তোকে। নেক্সট ক্যালকুলেশন করে নে, নেক্সট চল। তাহলে আমরা এখানে চলো শুরু করি। গিভেন কি লিখলে, গিভেন কারেন্ট 0.2 into 10 to the power -1 in a wire of resistance 20 ohm, কি চাই, পোটেনশিয়াল ডিফারেন্স ভি না ডেল্টা ভি, ডেল্টা ভি। এখানে লিখবে অ্যাকর্ডিং টু ওমস ল, সোর্সটা সবসময় লেখার চেষ্টা করবে আই ইকুয়াল টু ডেল্টা ভি বাই আর, তো ডেল্টা ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আই ইকুয়াল টু ডেল্টা ভি বাই আর, ক্রস মাল্টিপ্লিকেশন, লেখাগুলো লেখার চেষ্টা করবে, বাকি তো তোমরা জানোই। 10 টু দি পাওয়ার -1 ইন্টু আর, আর হচ্ছে 20, এই -1 আর এই 0 কেটে দাও, 2 to 4 ভোল্ট, 4 ভোল্ট, ঠিক আছে? এই যে প্রবলেমটা ভালো করে পড়ো, আর কি কি দেওয়া আছে লেখো। কারেন্ট কত, 1.2, পুরোটা লিখবে, হ্যাঁ এইভাবে লিখবে, কারেন্ট, হ্যাঁ কারেন্ট অ্যাট 6 ভোল্ট, potential difference delta V equal to 6 volt. Find resistance. Resistance R, এবার লিখবো ওই একই কথা,
অ্যাকর্ডিং টু ওহমস ল। আমরা কি লিখবো? I ইকুয়াল টু ডেল্টা ভি বাই আর, উল্টে দাও R ইকুয়াল টু ডেল্টা ভি বাই আই। ডেল্টা ভি কত? 6 বাই 1.2, পয়েন্টটা তুলে দাও। 5 ওহম। ঠিক আছে, এটা দুটো কেস তোমরা দেখতে পাচ্ছ, দুটো কেস। A wire of 3 ohm resistance and 10 centimeter length is stretched to 30 centimeter length. ঠিক আছে, তারপর দুটো কেস। ফার্স্ট কেসে রেজিস্ট্যান্স কত? R1 3 ohm, লেন্থ কত? 10 সেন্টিমিটার। R2 কত? नहीं पता। L2 কত? 30 সেন্টিমিটার। এরিয়া অফ ক্রস সেকশন দুটো কি সেম? দুটো সেম। আচ্ছা চল, তোমরা বলছো, আমিও ধরে নিচ্ছি। তুই বলছো A1 ইকুয়াল টু A আর A2 ইকুয়াল টু A, দুটো সেম বলছো, তোমরা বলছো, হ্যাঁ আমি বলিনি। রো L বাই A। মেটেরিয়াল সেম, ইয়েস মেটেরিয়াল সেম। মেটেরিয়াল সেম হলে রো সেম। আমরা যখন ওহমস ল পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? টেম্পারেচার, এরিয়া অফ ক্রস সেকশন, লেন্থ অ্যান্ড নেচার অফ ম্যাটেরিয়াল। নেচার অফ ম্যাটেরিয়ালকে কে রিপ্রেজেন্ট করছে? না রো। এইবার দেখো, আমি যদি বলি R2 বাই R1, R2-র ফর্মুলা কী হবে? বলে রো L2 বাই A2, R1 ডিভাইড আছে, সব উল্টে যাবে, A1 বাই রো L1। রো কেটে দিলে, এরিয়া কেটে দিলে তোমার বেরোলো L2 বাই L1। L2 কত? 30, L1 হচ্ছে 10, 3 আনসার। তাহলে এবার R2 ইকুয়াল টু তোর কত হলো? 3R1, 3 ইন্টু 3 কত হলো? 9 ওহম। তোমার আনসার চলে এলো 9 ওহম। আর স্কুল টিচাররা কী করলো? বোর্ডের টিচাররা সুন্দর করে কেটে তোমাকে 0 দিয়ে দিল। একটা রাবার ব্যান্ড দেখেছিস? রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডকে টানলে এরিয়া অফ ক্রস সেকশন কি হয়? ছোট হয় না বড় হয়? ছোট হয়ে যায়। লেন্থ বাড়লে এরিয়া অফ ক্রস সেকশন ছোট হবে, হবে কি হবে না বল? এটাকে এইখান দিয়ে ওড়াই। তুমি দেখো, বলো তো এই মেটেরিয়ালের কি কনস্ট্যান্ট? 1 মিনিট, এই মেটেরিয়ালের কি কনস্ট্যান্ট? তুমি বলবে মেটেরিয়ালের মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে ভলিউম। কি বললাম? ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, যাই বাড়াস না কেন, তুই বাড়িয়ে দে, ডিক্রিজ কর, যাই কর, ভলিউম সবসময় কি থাকবে? তুই বলবি ভলিউম হবে কনস্ট্যান্ট থাকবে। আর ভলিউম কি হয়? তুই বলবি A1 এরিয়া ইন্টু লেন্থ মানে ভলিউম হয়। আর আফটার যদি করো সেটারও ভলিউম সেম থাকবে। তাহলে A1 বাই A2 তোমার কত হলো? তুই বলবে L2 বাই L2 কত? L1 কত? তাহলে কত পেলে? 3। A1 বাই A2 কত পেলে? এইবার তোমরা R2 বাই R1 করো। তুই বলে R2 মানে হচ্ছে রো L2 বাই A2 আর A1 বাই রো L1। রো কেটে গেল, তো L2 বাই L1 আর A1 বাই, বল R1 কত হলো? 3। L2 বাই L1 30 বাই, আর A1 বাই A2 কত? 3। তাহলে তোমার আনসার হলো 27 ওহম। তোমার আনসার চলে এলো 27 ওহম। কিন্তু এই যে এতটা খাটলে, সুদীপ স্যারের স্টুডেন্টরা এতটা খাটে না। আমি তোমাকে একটা ম্যাজিক ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এগুলো বইতে নেই।
তারপরে এই প্রবলেমের মধ্যে আর একটা কনসেপ্ট শিখে গেলে সেটা কি, একটা বায়ারকে বাড়াচ্ছিস, ডিক্রিজ করো, কুছ ভি করো, কি সেম থাকবে, ভলিউম সেম থাকবে। তুই পেটটা বাড়িয়ে দিলি, পেট ঢুকিয়ে দিলি, পেট বাড়িয়ে দিলি, পেট ঢুকিয়ে দিলি, কি সেম থাকবে, তোর ভলিউম সেম থাকবে, ভলিউম তো চেঞ্জ হবে না। যেমন একটা গ্লাস অফ ওয়াটারকে অন্য জায়গায় জলটা রাখ, उसको কন্টেনার চেঞ্জ করো, কিন্তু ভলিউম অফ ওয়াটার কি থাকবে, ভলিউম ওয়াটার সেম থাকবে। আমরা সেই জন্য, আর এরাও খুব বুদ্ধিমান যারা কোয়েশ্চেন বানায়, এই কথাটা লিখে দিয়েছে। আর সবাই জানে যে ইউনিফর্ম মানে এরিয়া তো কনস্ট্যান্ট হয়, তোদের দোষ নেই, তোদের বোকা বানানোর চেষ্টা করেছে। ইউনিফর্ম এরিয়া মানে তুই যখন প্রথমে ছিল সেই সময় এরিয়া কনস্ট্যান্ট, তুই যখন বাড়ালি এরিয়া চেঞ্জ হলো, বাট থ্রু আউট দ্য বায়ার দ্য এরিয়া অফ ক্রস সেকশন কনস্ট্যান্ট। এটাকে বলা হয় ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশন। সে ছোট হয়ে গেল, সরু হয়ে গেল, বাট থ্রু আউট দ্য বায়ার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখানে তাই বলেছে, দেখ, অ্যাজিউমিং দ্যাট ইট হ্যাজ ইউনিফর্ম ক্রস সেকশন, আগে যা ছিল পরে চেঞ্জ হবে, বা থ্রু আউট দ্য ওয়ার কী থাকবে, সেম থাকবে। এবার ম্যাজিক ফর্মুলা দেখ, আমি তোকে রেডি করে দিচ্ছি ফর্মুলা। আর ইকুয়াল টু কী ছিল, রো এল বাই, এটাই তো তোর ফর্মুলা, এটাই তোর ফর্মুলা। এবার ম্যাজিক দেখ, আমি এখানে লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ওপরেও আমাকে লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ কি না? এরিয়া ইন্টু লেন্থ করলে কি হয়, কি হয়? তাহলে আমার কোয়েশ্চেনে কে কে কনস্ট্যান্ট বলেছে, মেটেরিয়াল আর কি বলেছে, মেটেরিয়াল আর, তাহলে রেজিস্ট্যান্স কার সঙ্গে প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার অফ লেন্থ। তাহলে R2 বাই R1 কি লিখবি, L2 বাই L1 এর, R1 কত রে, 3, আর L2 কত, 30 বাই 10 এর 3 3 যা 9 3, চলে এসে গেছে। এ ধরনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে যে টিচার কপি চেক করবে তিনিও খুশি হবে, তিনিও খুশি হবে। আমরা ভলিউমটাকে নিয়ে চলে এলাম, ভলিউমকেও কনস্ট্যান্ট করলাম, বুঝেছো ব্যাপারটা? তো আপ টু এই পার্টটা পড়বে, এরপরে কারেন্ট পার্ট 2, মানে পার্ট 2 লেভেল 2 না, পার্ট 2 শুরু করবো, 02। সেই 02তে তোরা কি কি পড়বি, তোরা সেখানে পড়বি সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, প্যারালাল কম্বিনেশন, আর ওর নানা রকম প্রবলেম। তারপরে পড়বি কি বলতো, একটা ব্যাটারি পারচেস করলে একটা ব্যাটারির মধ্যে কি কি নেচার থাকে, একটা পজিটিভ কি করে ক্রিয়েট হয়, এবার মাথাটা খারাপ হলো, ওটা আমরা শেখাবো কি করে পজিটিভ নেগেটিভ ক্রিয়েট হয়, তার জন্য কেমিস্ট্রি শেখাবো তোদের।